সরকার, যেমন বিদ্যুৎ এবং অন্য জ্বালানি, যেমন তরল জ্বালানি যেগুলো আমাদের আছে, সেগুলোর মূল্য খুব দ্রুত বাড়াচ্ছে সরকার, ভর্তুকি সরিয়ে ফেলছে ওখান থেকে, এরকম স্টেপ নিয়েছে। ডলারের ক্ষেত্রে যে স্টেপটা নিল এটা মূলত IMF এর কারণেই এবং IMF থাকাকালীন অবস্থায় নেওয়া হয়েছে। এবং আরেকটা স্টেপ নেওয়া হয়েছে, সুদের হার পুরোপুরি বাজারের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। সবসময় নির্বাচনের আগে দেখা গিয়েছিল যে IMF কি সরকারকে ঋণ দিবে কিনা, কারণ IMF অনেক শর্ত সরকার পূরণ করতে পারে নাই, তারপরে দেখা গেল ঋণ দিয়েছে। এখন আবার দ্বিতীয় কিস্তি না তৃতীয় কিস্তি, এখন অনেক শর্ত দিয়েছে, তারপরেও শর্তগুলো পূরণ না করা সত্ত্বেও IMF ঋণ দিচ্ছে। IMF কি সরকারকে আসলে বেশি রকমের খাতির করতেছে কিনা, নাকি সরকার গোপনে IMF-কে ঘুষ দিয়েছেন? দর্শক, এর ভিতর রহস্যটা কি? চলুন এ নিয়ে কথা বলেছেন ডক্টর জাহিদুর রহমান ভাই। একদিনেই হঠাৎ করে ডলারের বিপরীতে 7 টাকার মূল্য পতনে আমরা ওটা নিয়ে বেশি ব্যস্ত ছিলাম। স্বাভাবিকভাবেই ওটা খুব বড় খবর, কিন্তু এর মধ্যে আরেকটা খবর এসছে উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাজ ওয়েল। আমরা অনেকে এদিকে তাকাইনি। খুব স্বাভাবিকভাবে যেটা হয়, অনেক বড় ডামাডোল যেটা নিয়ে হয়, আমাদের মনোযোগ সেদিকে থাকে। যে খবরটা দিকে আমরা কম তাকিয়েছি সেটা হলো IMF তার তৃতীয় কিস্তির যে ঋণ সেটা বাংলাদেশকে ছাড় করবে। শুধু ছাড় করবে কথাটা এভাবে বললে কম বলা হয়। বাংলাদেশ তৃতীয় কিস্তিতে যে পরিমাণ ঋণ প্রাপ্তির কথা ছিল, ঋণ পাচ্ছে তার প্রায় দ্বিগুণ পরিমাণ টাকা ছাড়া হচ্ছে। এটা হলো এক। দুই হচ্ছে শর্তের শিথিলতাও এনেছে, বিশেষ করে সরকারের জন্য সবচেয়ে বিপজ্জনক যে শর্তটা ছিল সেটাও ছাড় দেওয়া হয়েছে, সেটা হচ্ছে রিজার্ভ। আমি আসবো ডিটেইলে। প্রথম কথাটা হচ্ছে, আমরা অনেকে জানি, আমরা কথা বলেছি IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এগুলো নিয়ে অনেক আগে যখন বাংলাদেশের অর্থনৈতিক সংকট হয়েছিল সেগুলো নিয়ে কথা বলেছি, কীভাবে এগুলোর মাধ্যমে আমেরিকা আসলে আমেরিকার সাথে পশ্চিমা, মূলত আমেরিকা, তারা পৃথিবীর অর্থ ব্যবস্থার উপরে ইনফ্লুয়েন্স রাখার চেষ্টা করেছে এবং এগুলো আসলে এক ধরনের রাজনৈতিক টুল হিসাবে ইউজড হয়, এটা ভুল না। যেমন আমাদের মনে থাকার কথা, পাকিস্তান যখন চরম অর্থনৈতিক সংকটে আছে, ইমরান খান যখন ক্ষমতায় ছিলেন, কিস্তি দিতে IMF গড়িমসি করছিল, বা লোন স্যাংশনই করেনি আসলে। তারপরে যখন ইমরান চেঞ্জ হলেন, নতুন সরকার আসলো, এবং এরকম নিউজ আমরা পত্রপত্রিকায় সারা পৃথিবীতে পেয়েছি যে ইউক্রেইনে আর্টিলারি শেল পাঠানোর পর পাকিস্তানের IMF-এর লোন পাওয়ার ক্ষেত্রে আমেরিকার রোল প্লে করেছে। আমরা শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখব, শ্রীলঙ্কার লোনের সেকেন্ড কিস্তি আটকে দিয়েছিল IMF, যেসব কিছু শর্ত ফুলফিলড না হওয়াতে। মজার ব্যাপার, বাংলাদেশের সেকেন্ড কিস্তির আগে শ্রীলঙ্কার চাইতে বেশি মানে কি বলবো, লক্ষ্য অর্জিত হয়নি, কিন্তু সেকেন্ডটা দেয়া হয়েছে। থার্ডের আগেও অনেক কিছু, আমি আসলে আজকে টেকনিক্যাল আলোচনায় ঢুকছি না, যেমন গ্রসলি বলি, রিজার্ভ যত থাকার কথা সেটা হয় নাই, আমাদের ট্যাক্স GDP রেশিও যেটা হওয়ার কথা ছিল সেটা হয় নাই, খেলাপি ঋণের কোনো সুরাহা হয় নাই, কিন্তু তৃতীয় কিস্তি দিল এবং প্রায় দ্বিগুণ টাকা দিয়ে দিল। মানে দেওয়ার কথা ছিল 68 কোটি ডলার, দেয়া হয়েছে $1.5 বিলিয়ন, মানে দ্বিগুণের বেশি আসলে হয়ে গেছে। আর যেটা হওয়ার কথা ছিল, জুন নাগাদ রিজার্ভ থাকার কথা ছিল $20.10 বিলিয়ন, সেটা $14.76 বিলিয়ন লক্ষ্যমাত্রা নামিয়ে এনেছে। এই মুহূর্তে বাংলাদেশের লক্ষ্যমাত্রা $14 বিলিয়ন সামান্য, লক্ষ্যমাত্রা না, রিজার্ভ আছে $14 বিলিয়ন সামান্য বেশি, এটাকে জাস্ট 0.7 বাড়াতে হবে। মানে রিজার্ভ নিয়ে আপনি $25 বিলিয়ন, $20 বিলিয়ন, 100 কথা শুনবেন, এগুলো সব ফালতু কথা। আমার এটা নিয়ে ভিডিও করেছি কয়েকদিন আগেই। সরকার একটা গ্রস রিজার্ভ এটা বলে, এটা না, তারপরে 20-21 বলে একটা, সেটাও না। আসলে আপনার নেট রিজার্ভ আসলে এই মুহূর্তে আছে 14.07, মানে 14 সামান্য বেশি। জুন নাগাদ IMF বলছিল এটা $20 বিলিয়ন রাখতে হবে, কিন্তু এখানে $6 বিলিয়ন ছাড় দেওয়া হলো। তার মানে আপনি 14.70, এবং টেকনিক্যালি IMFও মেনে নিয়েছে বাংলাদেশ তার 3 মাসের যে লিস্ট আমদানির খরচ সেই রিজার্ভ না রাখলেও চলবে। লক্ষ্যমাত্রা প্রায় পূর্ণ হয়েই আছে বলা যায়। যদি কিছুটা ছাড়া দেয় জুন নাগাদ, এটা দেখিয়ে দেবে, এটা টেকনিক্যালি সম্ভব। আপনি তখন একটু আটকে রাখবেন সব পেমেন্ট, জুন পার হয়ে যাওয়ার পর দেখাবেন এত, তারপর আপনি অন্য কিছু করুন। সব বিরাট ছাড় আসলে বলবো। ওই যে বললাম, আমি আপনাদের মনে আছে নিশ্চয়ই, যে বাংলাদেশ এখন ইম্পোর্টকে অনেক নিরুৎসাহিত করার পরও $5.5 বিলিয়ন ইম্পোর্টের আমাদের বিল হয় প্রতি মাসে। তাহলে 3 মাসে $16.5 বিলিয়ন হওয়ার কথা, IMF 15 বিলিয়ন, মানে অনেকটা কম হিসেবেই ছাড়টা দিয়ে দিয়েছিল। সব ছাড় সরকারের প্রতি। সো
বাংলাদেশ সরকার আইএমএফের এক্সট্রা খাতির পাচ্ছে কিনা এই প্রশ্নটা আসতে পারে, এবং ধারণা বা এভাবে আমরা বলতেই পারি যে এক্সট্রা খাতির পাচ্ছে, অ্যাটলিস্ট আমরা যদি কম্পেয়ার করি অন্য দেশগুলোর সাথে। সারা পৃথিবীতে আইএমএফের কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই, এটা চেকলিস্ট আছে, ফলো করেছে তাহলে হবে না। তাহলে আমরা বলতে পারি বাংলাদেশ সরকার এক ধরনের ফেভার পাচ্ছে। আচ্ছা, এই ফেভার পাওয়াটার ইম্প্যাক্ট কি? এতে লাভ হবে কি না, কী লাভ হবে, কতটুকু লাভ হবে, নাকি বড় ক্ষতিও হতে পারে? আমরা খেয়াল করব এর মধ্যে আইএমএফকে খুশি করার জন্য কতগুলো স্টেপ নিয়েছে সরকার। যেমন বিদ্যুৎ এবং অন্য জ্বালানি, যেমন তরল জ্বালানি যেগুলো আমাদের আছে, সেগুলোর মূল্য খুব দ্রুত বাড়াচ্ছে সরকার, ভর্তুকি সরিয়ে ফেলছে ওখান থেকে, এরকম স্টেপ নিয়েছে। ডলারের ক্ষেত্রে যে স্টেপটা নিল এটা মূলত আইএমএফের কারণেই এবং আইএমএফ থাকাকালীন অবস্থায় নেওয়া হয়েছে। এবং আরেকটা স্টেপ নেওয়া হয়েছে, সুদের হার পুরোপুরি বাজারের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। এটারও ইম্প্যাক্ট কী হতে পারে আলাদা ভিডিও ডিজার্ভ করে বলবো। সো এসব পদক্ষেপ নিয়ে সার্বিকভাবে মূল্যস্ফীতির ওপর একটা বিরাট প্রভাব পড়ার সম্ভাবনা সামনে আছে। তাই যদি হয়ে থাকে আইএমএফের কারণে সরকার খুব ঝুঁকি তৈরি করছে, অর্থনীতিতে মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে এরকম একটা প্রবাবিলিটি। কেউ বলবেন যে সুদের হার তো বাড়াচ্ছে, এটা মূল্যস্ফীতি কমানোর কথা না, এর মধ্যেও কিছু কিন্তু আছে, আমি যখন ডিটেল ভিডিও করব তখন সেটা নিয়ে কথা বলবো। যাই হোক, পরিস্থিতি কিন্তু এখন এমন দিকে যাচ্ছে যে মানুষের জনজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার জনজীবন ক্ষতিগ্রস্ত হয় খুব বেশি মাথা ঘামায় না, আমরা জানি, কারণ এই সরকার ভোট করে না। একটা সরকার একটা লোকাল গভর্নমেন্ট ইলেকশন, একটা উপজেলা পরিষদ নির্বাচনও ফেয়ারলি করে না। সুতরাং মানুষের কী আসতে গেল তাতে তার কিছু আসে যায় না, আমরা এরকম মনে করতে পারি। কিন্তু একটা ঝুঁকি এই ধরনের সরকারের থাকে যে মানুষ তার সহ্যের শেষ সীমায় পৌঁছে রাস্তায় নেমে যায় কিনা। সো সরকার ঝুঁকি তৈরি করছে আইএমএফের প্রেসক্রিপশন নিয়ে, এবং আইএমএফও সারপ্রাইজিংলি আমাদের অনেকের কাছে মনে হবে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইন্ডিকেটার্স। সেটা হচ্ছে এর মধ্যে বিশেষ করে খেলাপি ঋণ নিয়ে খারাপের দিকে যাচ্ছে ক্রমাগত, ব্যাংক সেক্টরে নৈরাজ্য চলছে, আরও নৈরাজ্য চলছে এই আইএমএফের সুপারভিশনের মধ্যেও। তেমন কোনো প্রভাব আমরা আসলে এখন পর্যন্ত দেখছি না, অথচ বাংলাদেশের ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি তৈরি করাই আইএমএফের লক্ষ্য হওয়ার কথা ছিল। যাই হোক, সরকার অনেকগুলো স্টেপ নিল, কিন্তু লাভ কি হবে আইএমএফ এখন পাশে থাকায়? আপনাদের মনে থাকার কথা, আইএমএফের লোন নিয়ে প্রথম আমরা যখন আলোচনা করেছি, আমি নিজেও বলেছি, সেটা হলো এই যে $4.7 বিলিয়ন, এই অঙ্কটা খুবই তুচ্ছ এক অর্থে, $500 বিলিয়ন 3-4 বছর ধরে পেলে কথা তো ছিল আমরা প্রতি বছর কম বেশি $1 বিলিয়ন মতো পাবো, বা এবার একটা কিস্তিতে আমরা $1.5 বিলিয়ন পেয়েছি। $1.5 বিলিয়ন আসলে এই মুহূর্তে বাংলাদেশ সরকারের যে মারাত্মক রকম ডলার হাঙ্গার আছে তার তুলনায় কিছুই না। কীরকম আমরা একটু আগে যেটা জানিয়েছি, প্রতি মাসে যদি $5.5 বিলিয়ন আমরা ইম্পোর্ট করি, এখনও অনেক রকম এলসি বন্ধ করে দিয়েও, তারপরও সেইটার সাথে আমরা যদি তুলনা করি, তাহলে আমরা খেয়াল করে খুব ক্লিয়ারলি বুঝতে পারছি এটা মোটা দাগে 1/4 মতো। তার মানেটা হচ্ছে 1 সপ্তাহ আমদানির বিল পে করার টাকা হচ্ছে এই প্রায় $1.5 বিলিয়ন যেটা পাওয়া যাচ্ছে, খুবই নগণ্য টাকা। এমনকি $4.7 বিলিয়ন পুরোটা একসাথে দিয়ে দিলেও আসলে বাংলাদেশের রিজার্ভে তেমন কিছু হতো না। তখন অনেকে সরকার দলীয় লোকজন খুব ফুটানি দেখে আইএমএফ ঋণ না পেলেই বা কী হয় বলেছে। আমি তখন বলতাম, সরকার কি এত স্টুপিড এই সামান্য কয় টাকার জন্য আইএমএফের কাছে এত নাকে খত দিয়ে এত সব পদক্ষেপ নিচ্ছে, যেগুলো তার নিজের অলিগার্কদেরকে ক্ষতিগ্রস্ত করছে, অসন্তুষ্ট করছে? যেমন ব্যাংকের 9/6 তুলে দিতে হলো, এটা তো সরকারের অলিগার্করা সরাসরি সাফারার, তারা কোনোদিনও চায়নি, দীর্ঘদিন তাদের কারণেই এটা বসিয়ে রাখা হয়েছিল। আইএমএফের কারণে সরে আসতে হয়েছে। খেলাপি ঋণ নিয়ে যদি কিছু স্টেপও নিতে হয়, সেগুলো তার মূলত অলিগার্কদের ওপরেই পড়বে, তারপরও কেন নিচ্ছে? আমি আপনাদের জানিয়েছিলাম, ডকুমেন্ট দেখিয়েছি, আইএমএফের যে লোনগুলো পেয়েছে সরকার, এর মধ্যে ইসিএফ বলে একটা লোন আছে, এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটিস। ওই লোনের ওয়েবসাইটে বলা আছে যে এই লোনটা আপনি যদি পান, সেটা আপনার অন্য লোন পাওয়ার ক্ষেত্রে এক ধরনের ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করবে। ব্যাপারটা এরকম সহজে যদি বুঝি, এটা এক ধরনের ক্যারেক্টার সার্টিফিকেট, আপনার অর্থনীতিকে এক ধরনের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে, সো দ্যাট অন্য যারা লোন দেবে তারা আপনাকে লোন দেওয়ার ক্ষেত্রে সাহস পায়। আমি বিশ্বাস করি সরকার মূলত ওই কারণেই এই লোনটা পাওয়ার জন্য এত মরিয়া ছিল। যদিও এখন যে পরিমাণ সংকট, তাতে $1.5 বিলিয়ন সরকারের কাছে এক ধরনের লাইফলাইন মনে হতে পারে, কিন্তু মূল উদ্দেশ্য ছিল সেটা। এখন আমরা সোফার আইএমএফের ঋণ পাওয়ার পর, ইসিএফ পাওয়ার পরও আমরা তো দেখছি না বাংলাদেশ সরকার আসলে খুব ভালো লোন টোন পাচ্ছে। আসলে যেটা হয়, আইএমএফ এটা সার্টিফিকেট দিয়েছে, কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে ইভ্যালুয়েট করার মতো ক্যাপাবিলিটি যারা লোন দিতে চায়
সেটা কোনো সংস্থা হোক, কোনো দেশ হোক, তার তো এসব হিসাব নিকাশ থাকবে। বরং আমরা উল্টো দেখছি বেশ কিছু দেশের লোনের, বিশেষ করে চায়নার লোনের ডিসবার্সমেন্ট কমে আসছে। তার মানে অর্থনীতির ভেতরে যে সংকট দেখা যাচ্ছে, সংকট দেখা দিচ্ছে, সেটা তো খুব ভিভিডলি আমাদের সামনে চলে এসছে। যখন চলে এসছে তখন আপনি এই এসিএফ টিসিএফ পান আর যাই করুন, আমার মনে হয় না লোন এর মধ্যে আর খুব বেশি পাবে। কারণ লোন পাওয়ার প্রবাবিলিটি টেকনিক্যালি থিওরিটিক্যালি ছিল, কিন্তু আমরা বেশ কিছুদিন চলে যাওয়ার পর, 1.5 বছরের মতো চলে গেছে লোন প্রথম কিস্তি পাওয়ার পর, আমরা এখন পর্যন্ত দেখি নাই। কারণ আমাদের এই লোন পাওয়ার সম্ভাবনা যদি বাড়তো, লোন যদি কার্যত সরকার অনেক বেশি পেয়ে যেত, তাহলে তো রিজার্ভের এই সংকট হতো না। অনেকবার বলেছি, প্রতি মাসে গ্রসলি $1 বিলিয়ন করে রিজার্ভ কমছেই। এই কমানো আর ঠেকানো যাচ্ছে না, এই পতন আর ঠেকানো যাচ্ছে না, এটা চলছেই। এবং খুব স্বাভাবিকভাবে যেটা হয়, এখন গরমকাল এসছে, জ্বালানির চাহিদা এখন অনেক বেশি, আরামের মাস শীতকালটাল চলে গেছে, সুতরাং এই চাপ আরও বাড়বে। অন্যদিকে রেস্ট্রিক্ট যতই করুন না কেন, জ্বালানির ক্ষেত্রে ইজ রিয়েলি ভেরি টাফ সরকারের জন্য, সুতরাং এই ঝুঁকি আরও বাড়তে থাকবে। সুতরাং আইএমএফের ঋণ পাওয়ার পরও অন্তত বৈদেশিক ঋণের ডিসবার্সমেন্ট বা নতুন ঋণ এমন পর্যায়ে আসে নাই যে আপনার রিজার্ভের পতন আপনি ঠেকাতে পারছেন। সুতরাং ভবিষ্যতেও খুব বেশি পতন ঠেকানোর মতো ঋণ আসবে এটুকু আমরা মনে করি না, কারণ সিচুয়েশন এখন আরও খারাপ। অ্যান্ড ফাইনালি এসব পাওয়ার জন্য আপনি কতগুলো স্টেপ নিয়েছেন, যে স্টেপগুলো আদতে মানুষকে চরমভাবে এফেক্ট করবে এবং মানুষকে রাস্তায় নামার মতো পরিস্থিতি তৈরি করতে পারে। দিনের শেষে এটা একটা বরং ঝুঁকির কারণ হয়ে দাঁড়ানোর সমূহ সম্ভাবনা আছে। জাহিদের কথাগুলো শুনে বুঝতে পেরেছেন যে কেন আসলে আইএমএফ ঋণ দিচ্ছে বা ঋণ দেয়। যাই হোক দর্শক, জাহিদের কথাগুলো কেমন লাগে 24 কমেন্ট বক্সে কমেন্ট করবেন।